সালমান শাহ যেমন ছিলেন স্বপ্নের নায়ক, তেমনি স্বপ্নের নায়িকা ছিলেন দিব্যা ভারতী, যে ছিল ইন্ডিয়ার সুপারস্টার। তবে সালমান ও দিব্যার মৃত্যুর মধ্যে অনেকটাই মিল পাওয়া যায়। মাত্র 3 বছরের তফাতে দুজনের মৃত্যু ঘটে এবং সালমান শাহর প্রিয় নায়িকা কিন্তু দিব্যা ভারতী ছিলেন। সুন্দরী কন্যা দিব্যা ভারতীর যাত্রা শুরু হয় 1990 সালে, আর সেখানে সালমান শাহর যাত্রা শুরু হয় 1993 সালে। দুজনই কিন্তু 3 বছরের ব্যবধানে মারা যায়। যেমন দিব্যা ভারতী মারা গিয়েছিল 1993 সালে, আর সালমান শাহ মারা গিয়েছে 1996 সালে। আজ আমরা এই ড্রিম গার্ল দিব্যা ভারতীর মৃত্যু রহস্য নিয়ে, তার কেরিয়ার নিয়ে কথা বলবো। দিব্যা ভারতী নামটা কিন্তু খুবই লক্ষ্মী টাইপের নাম বলা যায়। আর এই মানুষটি যখন ইন্ডাস্ট্রিতে আসে, নিজের যাত্রা শুরু করে তামিলনাড়ুর একটা ছবি দিয়ে। ওই একটা ছবিতেই ডিরেক্টরদের নজর কেড়ে ফেলে, অর্থাৎ একটা ডিরেক্টরের নজর কেড়ে ফেলে, যেই ডিরেক্টরটা হচ্ছে ভিশ্বাত্মা ছবির ডিরেক্টর। এবং তার ছবি দিয়েই দিব্যা ভারতীর পথ শুরু হয়েছিল। ওই ছবিটি তেমন সুপারহিট ছিল না, বক্স অফিসে ফ্লপ ছিল, কিন্তু ছবিটার একটা গান সাত সমুন্দর পার মে তেরে পিছে পিছে আ গই, এই গানটা এতটাই পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেয়, যেখানে দিব্যার কেরিয়ার এক রাতের মধ্যেই হাই লেভেলে উঠে যায়। শ্রীদেবী তখন বিয়ে করেছে বনি কাপুরকে এবং তিনি তার বিবাহিত জীবন নিয়ে ব্যস্ত এবং সে প্রেগনেন্ট ছিল। সেখানে দিব্যা ভারতী যখন ইন্ডাস্ট্রিতে আসে তখন কোনো নায়িকারা স্কোপ পাচ্ছিল না, কারণ দিব্যা দেখতে 95% শ্রীদেবীর মতো ছিল এবং শ্রীদেবীর মতো গ্ল্যামার ছিল, নাচের প্যাশন ছিল, নাচটাও ঠিক অনেক আউটস্ট্যান্ডিং ভাবে করতো বলে দিব্যা সে জায়গাটা ধরে নিয়েছিল এবং একচেটিয়া একের পর এক ছবি পেয়ে যাচ্ছিল। সেখানে যতটা নায়িকারা ছিল, যেমন মাধুরী দীক্ষিত, রাবিনা ট্যান্ডন, কারিশ্মা কাপুর, উর্মিলা মাটোন্ডকর, এদের কারোরই জায়গা হচ্ছিল না দিব্যার সামনে। এ যেন ইন্ডাস্ট্রির মায়া কাড়িয়ে নেবার মতো নায়িকা ছিল, যে মায়াটার দখল কেউ করতে পারছিল না। দিব্যার যখন 18 বছর বয়স, তখন সে প্রেমে জড়িয়ে যায় সাজিদ নাদিয়াদওয়ালার সাথে এবং সেটাই ছিল তার জীবনের প্রথম প্রেম। তবে বিপত্তি ঘটে তখনই যখন তার পরিবার রাজি হয় না, কারণ সাজিদ নাদিয়াদওয়ালা ছিল মুসলিম ঘরের একজন ছেলে এবং সে ছিল বিবাহিত। তার আগের ঘরে সন্তান ছিল, যেটা দিব্যার ফ্যামিলি একদম মেনে নিতে চাচ্ছিল না। কিন্তু ভালোবাসায় কি এত কিছু নজরে পড়ে? যেখানে দিব্যা হচ্ছে 18 বছরের একজন তরুণী, হাস্যোজ্জ্বল এবং কেরিয়ারের তুঙ্গে আছে, সেখানে একা থাকাটা একটা বিষময় ব্যাপার হয়ে দাঁড়ায়। সে চাচ্ছিল কারো সঙ্গ, কারো অ্যাপ্রিসিয়েশন, এবং সাজিদ নাদিয়াদওয়ালা সে জায়গাটা দিব্যাকে দিয়েছিল। এবং সাজিদ নাদিয়াদওয়ালার সাথে প্রেমটা হয় সাজিদ নাদিয়াদওয়ালার ছবি করতে গিয়ে, এবং হয়তো মনের আদান প্রদান হয়ে যায় এবং ছোট্ট মেয়েটি প্রেমে জড়িয়ে যায়। যদিও তার ফ্যামিলি রাজি ছিল না, তবুও তারা দুজন একা বিয়ে করে ফেলে এবং এই বিয়েতে তার মা কিছুটা সম্মতি না থাকলেও দিব্যার ভালোবাসার প্রতি দুর্বল হয়ে সম্মতি জানিয়ে দেয়। কিন্তু দিব্যার বাবা ছিলেন চরম বিরোধ এই বিয়ের ব্যাপারে, সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে সম্পর্কের ব্যাপারে। তবে শুরু হয় দিব্যা ভারতী এবং সাজিদ নাদিয়াদওয়ালার একটা সংসার, এবং দেখা যায় প্রথম দিকে ভালো কাটলেও দিন দিন দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঝগড়া। এমনও দিন যায় যে দিব্যা বলে অনেক ডিপ্রেসড হয়ে থাকে, শুটিং স্পটে দেখা যায় যে আনমনে হয়ে থাকে, কিন্তু তবুও নিজের কাজ থেকে সরে আসেন না। যখন ডিরেক্টর ক্যামেরায় ফোকাস করে, কাট সিনটা যে পর্যন্ত না বলেন সে পর্যন্ত দিব্যা নিজের অ্যাক্টিং স্কিল ধরে রাখেন। তার প্রফেশনাল লাইফে কখনো নিজের পার্সোনাল লাইফকে ইন্টারফেয়ার করতে দেন না। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে সে কিছুটা অ্যালকোহলিক হয়ে পড়েছিল এবং শোনা যায় যে সে হাতে সিগারেট দিয়ে নিজেকে নিজে পানিশ করত।
এবং আরও কারো কাছ থেকে শুনতে পারা যায় সে বলে আত্মহত্যার চেষ্টাও করতে চেয়েছিল, কারণ সাজিদের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না, দুজনের বনিবনা হচ্ছিল না। শোনা যায় যে দিব্যার সাথে সাজিদের সম্পর্ক খারাপ হবার কারণ হচ্ছে সাজিদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হবার কারণ। সাজিদ বলে সরাসরি মাফিয়া অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ভালো যোগাযোগ রেখেছিলেন, যেটা দিব্যার একটুও পছন্দ ছিল না, এবং দিব্যা বারবার বলছিল সাজিদকে সেখান থেকে সরে আসার জন্য। এভাবেই দিন কেটে যায়। তাদের সম্পর্ক খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে দিব্যার একাকিত্বটা বাড়তে থাকে এবং সে অ্যালকোহলিক হয়ে পড়ে। তার ভিতরে সুসাইডাল থট আসে, কিন্তু সুসাইড করতে চেয়েছিল কিনা সেটা জানা যায়নি। তবে তার একটা স্বপ্ন ছিল, সে তার ইনকামের টাকা দিয়ে একটা বড় জায়গায় ফ্ল্যাট কিনবে। সাজিদ নাদিয়াদওয়ালা এবং দিব্যা ভারতী যেখানে থাকতেন সেটা ছিল আন্ধেরি, এবং দিব্যা নিজেই সেই 5 তলার ফ্ল্যাটটা চুজ করেন, কারণ তার ম্যাক্সিমাম টাইম ভালো লাগতো একটা উন্মুক্ত জায়গায় থাকতে, এবং তার যে বারান্দাটা ছিল, বারান্দায় কোনো রেলিং ছিল না। এটাই তার স্পেশাল চয়েস ছিল তার অ্যাপার্টমেন্টটাকে পছন্দ করার জন্য। কিন্তু তার স্বপ্ন ছিল যে নিজের উপার্জনে একটা সম্পূর্ণ ফ্ল্যাট কিনবে, এবং সে সেটা কিনতে পেরেছিল, এবং তিনি এই ফ্ল্যাট কেনার আনন্দে একটা বড় সড়ো পার্টি রাখে, এবং সে সেই পার্টি অ্যাটেন্ড করে তার ভাই যখন তাকে তার অ্যাপার্টমেন্ট তুলসী অ্যাপার্টমেন্টে দিয়ে যায়, তখন সে ভালো ছিল, হাসি খুশি ছিল। তারপরে তার ভাই চলে যান এবং তিনি উপরে উঠেন, 5 তলায় নিজ অ্যাপার্টমেন্টে যান। ওখানে তার 2 জন বন্ধু আসেন, একজন হচ্ছে তার ফ্যাশন ডিজাইনার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজব্যান্ড, এই 2 জন আসেন। সে পার্টিতে শুধুমাত্র 3 জন ছিল, ফ্যাশন ডিজাইনারের হাজব্যান্ড এবং ছিল দিব্যা, এবং 3 জন জোরে জোরে গানা বাজনা করছিল এবং হালকা ড্যান্স, ক্যাজুয়াল ড্যান্স করছিল, এবং সাথে তারা একদম ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, অ্যালকোহলিক অবস্থায় ছিলেন, এবং দিব্যা বলে টোটালি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, মানে নিজেকে সামলানোর মতো তখন সিচুয়েশন ছিল না। তো যাই হোক, সে বলে সেই অবস্থায় মোবাইলে কার যেন ফোন এসেছিল, সে মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে বারান্দায় যায়, এবং বারান্দায় গিয়ে বলে রেলিংয়ের সামনে বসে, এবং রেলিং থেকে এক সময় পিচ্ছিল হয়ে ধপাস করে পড়ে যায়। এবং শোনা যায় যে যখন সে রেলিং থেকে পড়ে যাচ্ছিল, ব্যালেন্স যখন করতে নিবে, তার পোশাকটা বলে কোন সময় যেন আটকে যায় একটা জিনিসের সঙ্গে, এবং নিজেকে ওভাবে কন্ট্রোল করতে পারেনি, নিয়ন্ত্রণে রাখতে পারেনি, যার কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তো এটা ছিল তার 2 জন যে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের থেকে স্টেটমেন্ট। তবে দিব্যা যে অ্যাপার্টমেন্টে মারা গেছে, সে বাসায় শুধু 3 জন ব্যক্তি সেদিন ছিল না, সেখানে আরেকজন ব্যক্তি ছিল, সেটা হচ্ছে দিব্যার কাজের লোক, যে দিব্যাকে একদম ছোটবেলা থেকে বড় করেছে, মানে সে দিব্যার ছোট কাল থেকে একদম সাথে সাথে ছিল। তবে সে হয়তো অনেক কিছু জানে, কারণ পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে নেয়, শোনা যায় যে জিজ্ঞাসাবাদ করার আগেই দিব্যা ভারতীর যেই সার্ভেন্ট ছিল, সে 1 মাসের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়। আসলে সে সার্ভেন্টের হার্ট অ্যাটাক হয়েছিল নাকি সেটাও হত্যার একটা পরিকল্পনা ছিল বলা যাচ্ছে না, কারণ আমরা যতটুকু জানি যে বড় বড় সেলিব্রিটিদেরকে মারা হলে সেটার কিন্তু কোনো সাক্ষী বা প্রমাণ রাখা হয় না। অন্যদিকে শোনা যায় যেহেতু দিব্যা নিজের চুজে একা বিয়ে করেছিলেন, নিজের সাথে সাজিদের কিছু হলে সেটা ফ্যামিলিকে শেয়ার করতে পারছিলেন না, হয়তো নিজের মধ্যে চেপে রেখেছিলেন। অনেক গসিপিং শোনা যায় যে সাজিদের অ্যাফেয়ার ছিল কিছু নায়িকাদের সঙ্গে, যার কারণে দিব্যা খুবই ডিপ্রেসড হয়ে গিয়েছিল, একাকিত্বে ভুগছিল, এবং তার কষ্টের এটা হচ্ছে অন্যতম একটা কারণ। দিব্যা ভারতীর মৃত্যুকে মার্ডার বলে যে কারণগুলোর কারণে মনে হচ্ছে, সেই কারণগুলো এখন আমি বলবো আপনাদের। ফার্স্ট অফ অল, দিব্যা যখন ফোনে কথা বলতে বলতে বারান্দায় এসে বসলেন, তখন তিনি ফোনে কার সঙ্গে কথা বলছিলেন এই বিষয়টা আজও অজানা। তার সেল ফোনটা কোথায়, তার সেল ফোনের লাস্ট ডায়াল কলটা কার ছিল,
সেটা কিন্তু কোথাও জানা যায়নি, আমি এই বিষয়টা কোথাও জানতে পারিনি। নাম্বার 2, সেদিন সাজিদ বাসায় ছিল না ব্যস্ততার কারণে, কারণ সাজিদ একজন ডিরেক্টর ছিলেন। এখন সাজিদকে সবাই দোষ দিচ্ছেন, এটা স্বাভাবিক। যখন কোনো মেয়ে মারা যায় তাদের হাজব্যান্ডকে দোষ দেওয়াটা একটা বড়সড় কারণ হয়ে দাঁড়ায়, কিংবা হাজব্যান্ড মারা গেলে বউকে অবশ্যই দায়ী করা হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে দিব্যা সাজিদের মাফিয়ার সঙ্গে ইনভলভ হওয়াটা পছন্দ করতো না। এখানে সাজিদ মিস থাকার কারণে মাফিয়ারা হয়তো একটা চান্স খুঁজে পেয়েছেন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে দিব্যার অ্যাপার্টমেন্টের নিচে সব সময় গাড়ি থাকে। হ্যাঁ, তাদের অ্যাপার্টমেন্টে যত মালিক আছে কেউ না কেউ অ্যাপার্টমেন্টে আসতেই থাকে, যেহেতু তারা হাই লেভেলের মানুষ, ওখানে সবাই হাই লেভেলের মানুষরাই থাকে। তো নিচে একদম গাড়ির শোরগোল থাকে। সেদিন একটাও গাড়ি ছিল না। একটা গাড়িও যদি থাকতো, দিব্যা ইনজুর্ড হলেও দিব্যা কিন্তু বেঁচে যেত। কিন্তু তাকে ষড়যন্ত্র করা হয়েছে কিনা তা জানি না, একদম যেন স্পট ডেথ যেন হয়ে যায় সেই ব্যবস্থাটাই মনে হয় করে রেখেছিলেন। মাফিয়াদের সঙ্গে কিংবা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে দিব্যার সম্পর্কটাও তেমন ভালো ছিল না, কারণ যেহেতু মাফিয়ারা বলিউড ইন্ডাস্ট্রিতে প্রডিউসার হিসেবে ইনভেস্ট করে রাখে, কিছু প্রডিউসারদের সাথে দিব্যার বনিবনা হচ্ছিল না সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে। বলিউডে ডিরেক্টরদের অ্যাফেয়ার কিন্তু খুবই নর্মাল চোখে দেখা হয়, কিন্তু সেটা দিব্যা মেনে নিতে পারছিল না, কারণ দিব্যা একদম লড়াই করে সাজিদকে বিয়ে করেছিল, এবং সাজিদের এই অ্যাফেয়ার না মানার কারণে হয়তোবা সাজিদ এটা প্ল্যান করে মার্ডার করায়। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা একদমই বলা যায় রহস্যময় তো আছেই, সাথে ভয়ের বিষয়ও আছে। যে শোনা যায় মাফিয়ারা যখন কাউকে খুন করে কিংবা মার্ডার করে, সেটার প্রমাণ কোনোভাবেই রাখে না। সেটা অবশ্যই আত্মহত্যা হিসেবে দেখা যায়, কিংবা সেটা বোঝা যায় যে অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছে। সালমান শাহ এবং দিব্যার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। রহস্যটা কিন্তু তাদের মৃত্যুর সঙ্গেই ঢাকা পড়ে গেছে, ধামাচাপা পড়ে গেছে। তার ভক্তরাও কিন্তু একটা কনফিউশনে আছেন, এবং কেউই সেটা বলতে পারে না ঠিকমতো যে সালমান শাহ আত্মহত্যা করেনি এবং দিব্যা ভারতী খুন হয়নি। ঠিক আছে, এই দুটো বিষয় কেউ 100% শিওর হয়ে বলতে পারে না, কারণ সবাই এই বিষয়টা নিয়ে কনফিউজড। কারো কারো মনে হয় আসলে এটা দুটোই মার্ডার ছিল, আবার কারো কারো মনে হয় হয়তো তারা ডিপ্রেসড ছিল, রিলেশনশিপে হ্যাপি ছিল না, তাই তারা এই নিজের ডেথটাকে বেছে নেয়। আসলে কি, মানুষ হচ্ছে রহস্যময় প্রাণী, এটা আসলে বলা যায় না কার মনে কি আছে। সে সেলিব্রিটি, সে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে বলে তার মনে কোনো দুঃখ নেই, অশান্তি নেই, এটা কিন্তু ভাবাটা বোকামি বলা যায়। একটা রিলেশনশিপে কিন্তু মানুষ হ্যাপি হতে চায়, মানুষ চায় এমন কাউকে পেতে যার কাছে সুখ দুঃখের সব কথা বলা যাবে, যে মানুষটা তাকে নিয়েই থাকবে, অন্য কারো প্রতি দুর্বল হবে না, সে মানুষটার প্রতি যত্নশীল হবে। সবাই চায় একটু অ্যাটেনশন, যত্ন, কেয়ার। অনেকে পার্টনার থেকে যখন এইসব জিনিসগুলো পায় না, তখন কিন্তু তারা টোটালি মেন্টালি আনস্টেবল হয়ে যায় এবং এরকম পথ বেছে নেয়। হয়তো এরকম কারণও থাকতে পারে এসব করার পিছনে, তবে তাদের যে সিমটমগুলো বলে এবং তাদের এভিডেন্সগুলো, এগুলো আসলে বলা যায় যে হয়তোবা এটা মাফিয়ার কোনো চক্র অথবা প্রি প্ল্যান্ড মার্ডার। আপনার কি মনে হয়?